আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি হঠাৎ এখানে? কেন, আমাকে আশা করেননি? ভেবেছিলাম বইয়ের শখে মরতে বসেছো। রিদিত চৌধুরী নিজের দেওয়া ওয়াদা পূরণ না করে মরে না। মরতে এসেছো না মারতে এসেছো? কথা বলতে বলতে শ্রেয়া চৌধুরী এক দুই পা করে সামনে এগোচ্ছে। সেটা রিদিত সহজেই বুঝতে পারে, তবুও নির্বিকার রয়। ইয়াপ, শ্রেয়া চৌধুরী, নিজের বুকের মাঝে জ্বলন্ত অগ্নিকুণ্ড নিভিয়ে একটু শান্তি ফেরাতে এসেছি। বোকা ছেলে, এই আগুন আমৃত্য নিভে না। যতবার তোমার ওয়াইফের ঝলসানো চেহারার দিকে তাকাবে, যতবার বাচ্চা হারানোর কথা স্মরণ হবে, ততবার বুক পুড়বে। ঠিক ততবারই আগুন কয়েক গুণ করে বৃদ্ধি পাবে। শ্রেয়া চৌধুরীকে ভালো বাসায় না রাখলেও ঘৃণাতে ঠিকই রাখবে। রিদিত কিছু বলতে নিলেই একটা নাইফ তৎক্ষণাৎ উড়ে এসে কোমর বরাবর গেঁথে যায়, একদম পোড়া জায়গাটায়। সহসা গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। সাদা শার্টের একাংশ রক্তে ভিজে চুপচুপ হয়ে যায়। রিদিত চোখ দুটো খিচিয়ে বন্ধ করে নেয়, পরক্ষণেই মুচকি হাসে। এক টানে চাকু বের করে কিছুক্ষণ রক্তের দিকে এক দৃষ্টিতে চেয়ে রায়, মুখে বলে, আমাকে করা আপনার শেষ আঘাত শ্রেয়া চৌধুরী, দেখতে সামান্য অথচ কত গভীর। শ্রেয়া চৌধুরী হাসেন। আমি স্বার্থপর। পরপর দুটো বেলেট সে বাম সাইড ভেদ করে বেরিয়ে যায়। মুখ দিয়ে রক্ত উঠে আসে। শ্রেয়া চৌধুরী ফ্লোরে বসে পড়েন। রিদিত হাতে থাকা রিভলভারটা সোফায় রাখে। পাশ থেকে একটা বড় রামদা হাতে তুলে নিয়ে সামনে এগিয়ে আসে। সেদিন আমার বুকে বুলেট দুটো চালিয়ে দিলে আজ এখানে এই মুহূর্তে আপনি আরামসে দাঁড়িয়ে থাকতে পারতেন। ভুল জায়গায় মানবতা দেখিয়ে ফেলেছেন। একবার মা বলে ডাকো রিদিত। মৃত্যুর আগে শেষ ইচ্ছা। ভাবতে পারো, এটা বলে ডাকলে আপনি শান্তি পাবেন। তোমার হাতে আমার মৃত্যু সার্থক হবে, আমার আত্মা শান্তি পাবে। আপনার আত্মা শান্তি পেলে আমার আত্মার কি হবে শ্রেয়া চৌধুরী? তুমি আজ আমার মৃত্যু নয়, মুক্তি দিচ্ছ রিদিত। তোমার বাবা আমাকে ডিভোর্স দিয়েছে। এই অবহেলিত জীবন এমনিতেও আমি বইতে পারতাম না। তাহলে তো আপনার বড় উপকার করে দিচ্ছি। হিস, এই সময়ে এসেও আপনার ভালো করতে হচ্ছে। এখানে আমার জিত হলো কোথায়? আপনি না আমাকে জিতিয়ে দিতে চেয়েছিলেন? আবারও বিশ্বাসঘাতক প্রমাণিত হলেন। তুমি জিতেছ রিদিত। আমার থেকে আমার ভালোবাসা, আমার ভালো থাকার সবটা কেড়ে নিয়েছো তুমি। শ্রেয়া চৌধুরী কাতর কম্পিত কণ্ঠস্বর। আর আপনি যে এই সম্পূর্ণ আমিটাকেই মেরে দিয়েছেন শ্রেয়া চৌধুরী, তার কি হবে? এই হিসাব কার থেকে নিব আমি? মুখের কথা অসম্পূর্ণ রয়ে যায়, শেষ করতে দেয় না রিদিত। এক করপে শরীর থেকে মাথাটা দ্বিখণ্ডিত করে দেয়। শব্দ করে রামদাটা ফ্লোরে আশ্রয় ফেলে অসাড় হয়ে আসা শরীর নিয়ে ওখানেই ধপ করে বসে পড়ে। অক্ষিকোটর ভেদ করে পানি গড়িয়ে পড়ে স্বধারায়। কিছুক্ষণ থম মেরে বসে থেকে ডুকরে কেঁদে ওঠে ছেলেটা। মায়ের নিথর শরীরটা বুকে নিয়ে জীবনে প্রথমবারের মতো চিৎকার করে কাঁদে। কাঁদতে কাঁদতে অস্ফুট স্বরে আওড়ায়, আমার মা, আমি ভালোবাসি আপনাকে। শুনছেন আপনি? আপনার হৃদয় আপনাকে ভালোবাসে মা। আপনি আমার ভালো থাকার কারণ কেন হলেন না? একটা পবিত্র সম্পর্ককে এভাবে পাপে পরিণত করলেন মা। আমার হাত দিয়ে পৃথিবীর সবচেয়ে জঘন্য নিকৃষ্ট পাপটা কেন করালেন? আর 5 জন মায়ের মতো আপনি কেন হলেন না? এই ছোট্ট জীবনে আপনাকে নিয়ে আমার শত অভিযোগ তোলা রইল। পুনর্জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমি এর খাতা পুনরায় খুলব। ওই জন্মে আপনি কেবলমাত্র একজন মা হয়ে আসিয়েন, আমিও কেবলমাত্র হৃদিত হয়ে আসব। এই জন্মের সকল দূরত্ব ওই জন্মে মিটিয়ে নেব। মা ছেলের একটা সুন্দর সম্পর্কের প্রতীক হব আমরা। হবেন না আপনি আমার মা? আমার মা, ভালোবাসি মা। ছেলেটা পাগলের মতো কাঁদে। শক্ত মনের যুবক আর ছোট্ট একটা বাচ্চা শিশুতে পরিণত হয়েছে। মায়ের শরীর আঁকড়ে ধরে কয়েক ঘন্টা ফুফিয়ে ফুফিয়ে কাঁদে ছেলেটা। সাথে ভিজা শরীরে দীর্ঘক্ষণ থাকায় অতি সহজে ঠান্ডা লেগে বুকে চাপ ধরেছে। নাক চোখ মুখ লাল হয়ে ভুলে উঠেছে ইতিমধ্যে। শ্রেয়া চৌধুরী যদি সচক্ষে ছেলের এই নিষ্পাপ ভালোবাসা, এই কান্না দেখত, নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারত। অনুতাপে জর্জরিত হতো অন্তর। এমন বিধ্বংসী খেলায় মেতে ওঠাতে হয়তো বার কয়েক ক্ষমা চাইত ছেলের নিকট। আজ শ্রেয়া চৌধুরী মরে যেও নিজেকেই মুক্তি দিয়েছে। ধরনীর বুক থেকে একটা ব্যথিত অন্তরের মুক্তি মিলেছে। নিজের ছেলেকে একটা নরকের মতো জীবন দিয়ে গেছেন, মরে যেও যেন জিতেছেন উনি। সত্যি
শ্রেয়া চৌধুরীরা কখনো হারে না, তারা হারতে শিখেনি। আজ নতুন করে পুনরায় সেটা প্রমাণিত হলো। ফজরের আজানের ধ্বনি শ্রবণেন্দ্রিয় পৌঁছতেই মায়ের লাশ রেখে উঠে দাঁড়ায় হৃদিত। অদূরে পড়ে থাকা মাথাটা তুলে এনে নিস্তেজ শরীরে পাশে রাখে। ঝুলিয়ে রাখা লাশটা নামিয়ে রামদা দিয়ে কেটে টুকরো টুকরো করে দেহের শতাংশগুলো উঠিয়ে বাড়ির প্রাঙ্গণে নিয়ে যায়। মাথা সহ তা দিয়ে সাজিয়ে সাজিয়ে লেখা। ঝুম বৃষ্টিতে রক্ত দিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে তো আবার মাংস পুড়িয়ে রক্ত বেরোচ্ছে। পকেট হাতে ফোন বের করে ছবি তুলে নিজের মতো করে কয়েকটা কাজ শেষ করে আবারও ফোনটা পকেটে ঢুকিয়ে রাখে। ঘরের দিকে হাঁটা ধরে ফিরে আসা শ্রেয়া চৌধুরীর লাশ নিয়ে কাটা মাথাটা পাশে রেখে লাশটা বুকের মাঝে জড়িয়ে ওখানেই বসে পড়ে। এমুশাল ধরে বর্ষণের মাঝে মায়ের লাশ বুকে নিয়ে নিজের চোখে জল ছড়ায়। সব হরিয়ে অবশেষে ছেলেটা পাগল হলো বোধহয়। বৃষ্টি আল্লাহ তাআলার রহমত, সেই রহমত যেন আজ কয়েক গুণ বেড়েছে। হয়তো সৃষ্টিকর্তা খুশি হয়ে এই বর্ষণ দিচ্ছে। ধরনের বিরুদ্ধে বৃষ্টি চলমান। সকাল 7টা, অথচ তা থামার নাম নেই। সেই মধ্যরাত থেকে নিস্তারে অম্বর চিরে বড় বড় ফোঁটায় ধরিত্রী সিক্ত করে চলেছে। রাস্তাঘাটে পানি জমে চলাচলে ব্যাঘাত ঘটেছে। হৃদিত সে ভোর রাত থেকেই সেভাবে বসে আছে। ওকে ঘিরে শত মানুষের জটলা বেঁধেছে ইতিমধ্যে। লাশের শত টুকরো, বড় রামদা যেটাতে এখনো তাজা লাল রক্তের অস্তিত্ব বিদ্যমান। মাথা কাটা ও মাথাবিহীন একটা লাশ সহ রক্তে স্নায়িত হৃদিতকে দেখতেই সবাই ভয়ে দূরেই দাঁড়িয়ে আছে। কাছে আসার সাহস করেনি। চৌধুরী পরিবারের সদস্যরা আজ নির্বাক হয়ে পড়েছে। দূরে দাঁড়িয়ে কেবল সবটা দেখেই চলেছে, আর নীরবে চোখের জল ছড়াচ্ছে। খবর পেতেই সবে ছুটে এসেছে। 5 মিনিট হতে চলল, সকলে ঘটনাস্থলে পৌঁছেছে। অবনী শেখ আজ বাখিন হয়ে পড়েছেন। কিছু বলার নেই ওনার। নিজ চোখে মেয়ের অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন। যাকে ভালোবেসে মেয়েটা মরতে বসেছে, যদি জ্ঞান ফিরে জানে সে মানুষটাই ওকে একা ফেলে রেখে চলে গেছে, মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়েছে, ওদের ভবিষ্যৎ গন্তব্যস্থল পরিবর্তন করে ফেলেছে, তাহলে এমনিই মরে যাবে মেয়েটা। পাপের কাছে আর স্বচ্ছ নিষ্পাপ ভালোবাসা হেরে গেছে। এভাবেই বুঝি পাপের জয় হয় সবসময়। তবে সত্যি কি হৃদিতটা একটা সুযোগ পায় না? হৃদিতটাও তো বাঁচতে চায়, ওদেরও তো একটা সুযোগ প্রাপ্য। প্রকৃতি যেন এই প্রথমবারের মতো অবিচার করে বসলো। শরীর ভার ছেড়ে ওখানে বসে পড়েন অবনী শেখ। ওনাকে দুপাশ থেকে ত্রিধা এবং আরিশা চেপে ধরে। অনামিকা পিছনে এসে বসতেই ওর বুকে মাথা রাখেন অবনী শেখ। আয়াসের পাশেই দাঁড়ানো আরিফ চৌধুরী। আজ দুজনেই কাঁদছে। হঠাৎ করে জীবনটা কেমন অদ্ভুতভাবে যেন ঘুরে গেছে। শ্রেয়া চৌধুরীর জন্য খারাপ লাগছে, তবে বুক পড়ছে জীবনটা লাশটার জন্য। ছেলেটা জীবনে যা চায় তাই যেন ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ছোট্ট পরীর কি হবে আর মেহেরিমা? ছেলেটাকে ছাড়া মেয়েটা তো মরে যাবে। আরো 20 মিনিট সময়ের ব্যবধানে ঘটনাস্থলে পুলিশের আগমন ঘটে। এসপি ইভান মির্জা এই দৃশ্যে কিছুটা চমকায়। এমনটা ওনার কল্পনাতীত ছিল। অমিত শাহ ছলছল চোখে জড়বস্তুর ন্যায় বসে থাকা হৃদিতের দিকে চেয়ে আছেন। নিজেকে সামলে ইভান মির্জা হৃদিতের দিকে এগিয়ে যান। সম্মুখে দাঁড়াতেই হৃদিত নিজের রক্তাক্ত আখি জোড়া তুলে ওনার দিকে চায়। ভঙ্গুর শীতল গলায় বলে, মায়ের জানাজা অবধি সময় চাই। কণ্ঠে কিছু একটা ছিল। এই অসহায় নিষ্পাপ মুখ দেখে ইভান মির্জা না করতে পারেন না। দ্রুত জানাজার আয়োজন করা হয়। বেলা 9টায় দুটো লাশের একসাথে জানাজা পড়ানো হয়। মাটি দিয়ে ফিরতেই হৃদিতের হাতে হাত করা পরিয়ে দেন একজন পুলিশ কনস্টেবল। হৃদিত একদৃষ্টে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। যার এক কথায় আন্ডারওয়ার্ল্ডের বড় বড় মাফিয়ারা কাপত, আজ তার হাতে হাত করা। এটা যেন ওই হাত দুটোতে বড় বেমানান দেখাচ্ছে। তার ছেলের হাসি ফুটে ওঠে অধর পল্লবে। আহ জীবন! অবশ্য হৃদিতটা ধরা না দিলে তাদের ধরার সাধ্য কার আছে? আল্লাহ ব্যতীত সেই ক্ষমতা কারণ নেই। আয়াস এগিয়ে আসে, জাপটে জড়িয়ে ধরে হৃদিতকে। হাউমাউ করে কেঁদে দেয় ছেলেটা। আমি তোকে কোর্ট অব্দি যেতে দেবো না হৃদিত, তার আগে ছাড়িয়ে আনবো। তোর হাতে এটা খুব বাজে দেখাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। পরপরই ইভান মির্জার দিকে তাকায়। ওর হাত থেকে খুলে দিন এটা। আমার ভাই নির্দোষ, সব দোষ ওই শ্রেয়া চৌধুরীর। আমার ভাইয়ের জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছে। আরে আরে বাচ্চাদের মতো ব্যবহার কেন করছো ভাইয়া? আমি এইসবে ভয় পাই না। হৃদিতের এহনো কথায় আয়েশের কান্নার বেগ বাড়ে। প্রত্যুত্তরে কিছু বলতে পারে না। হৃদিত মুস্কি হাসে। আচ্ছা শোনো, আমার বাম পকেটে ফোন আছে, পাসওয়ার্ড তো জানোই। ফোন গ্যালারির প্রথম ছবিগুলোর মধ্য থেকে একটা ছবি বাঁধিয়ে আমার বেডরুমে বেড বরাবর টাঙিয়ে সেটার ছবি তুলে আমাকে দেখাতে এসো আজ বিকেলে। ছবি ছাড়া আসবে না, আমি কিন্তু দেখা দেব না। আয়েশ বাধ্যের মতো মাথা নাড়িয়ে ফোনটা বের করে নেয়। ওদের দিকে এগিয়ে আসেন অবনী শেখ। প্রতিটা কদম অগোছালো, শরীর কাঁপছে। নারী বদন দেখিয়ে বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। হৃদিতের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ভাঙা গলায় বলেন, আমার মেয়েটার কি হবে হৃদিত? আর পরি ওই নিষ্পাপ বাচ্চাটার কি হবে? এ কেমন পরীক্ষায় ফেললে আমায়? হৃদিত কথা বলতে চেয়ে অনুভব করে গলা দিয়ে কথা বেরোচ্ছে না। শত চেষ্টাতেও মনের মাঝের অব্যক্ত কথাগুলো মুখ ফুটে বলতে পারে না। এতেই যেন মনগহীনের যত্নে রাখা ব্যথারা কিলবিল করে ওঠে।
ম্লান হাসে ছেলেটা, সময় নিয়ে খুব কষ্টে আস্তে করে বলে, ওদের দায়িত্ব আজ থেকে আপনার, মা। অবনীশেখ ফুফিয়ে কেঁদে ওঠেন। আমার মেয়েটা কখনো এক দণ্ড শান্তি পেল না হৃদিত। এমন ভাগ্য কেন হলো ওর? তোমাকে ছাড়াও মরে যাবে বাবা। হৃদিতকে আর কথা বলতে দেওয়া হয় না, এক প্রকার টেনে হিস্ট্রে নিয়ে যেতে থাকে। কনস্টেবলকে ধমকে ওঠে ইভান মির্জা। ভদ্রভাবে নিয়ে চলুন ওনাকে, ওনার অবস্থা ভুলে যাবেন না। হাতি কাদায় পড়লে কামচিকেতেও লাথি মারে, প্রবাদটা আজ স্বচক্ষে দেখলাম। কনস্টেবল হৃদিতের হাত ছেড়ে দেয়, মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। হৃদিতের অষ্টজোড়া অল্প প্রসারিত হয়, ক্ষীণ হাসলো বোধহয়, কিছু একটা ভেবে দাঁড়িয়ে পড়ে, পিছু ফিরে চায়। অবনীশেখের মমতাময়ী দৃষ্টিতে দৃষ্টি স্থির রাখে কিয়ৎ সময়। মা, আপনার মেয়েকে বলবেন হৃদিত তাকে ঠকায়নি। হৃদিত ভালো হতে চেয়েছিল, কিন্তু হৃদিতরা চাইলেও ভালো হতে পারে না। এই পৃথিবী হৃদিতদের কোনো প্রকার সুযোগ দেয় না। আপনার মেয়ের সকল অভিযোগ একদিন শুনবো আমি, হয়তো এই জন্মের, নয়তো পরের জন্মে। আমার মেয়ে তোমার কেউ না? নিজের বলার অধিকার আমি হারিয়েছি, মা। কথা শেষ করেই গাড়িতে উঠে বসে হৃদিত। আস্তে ধীরে দৃষ্টি সীমানার বাইরে চলে যায় গাড়িটা। অদূরে দাঁড়িয়ে চোখের পানি ছড়ায় সকলে। এই যাতনা যেন সজ্জাতীত। বুকে হাত রেখে রাস্তার ওই কাদা পানির মাঝেই বসে পড়েন আরিফ চৌধুরী। ছেলের এই পরিণতির জন্য নিজেকে দোষারোপ করেন। উনি চাইলেই ছেলে জীবনটা খুব সুন্দর হতো, সব ভুল ওনার, আর কিছু ভাবতে পারেন না। রাস্তাতেই ঢলে পড়েন। চারদিক থেকে সবাই আরিফ চৌধুরীর দিকে ছুটে যায়। তাইব তাবান একদম মূর্তি বনে গেছে, কথাটাও বলছে না দুজনে। হৃদিত তাকি যুগল বুঝে গাড়ির সাথে মাথা এলিয়ে দেয়। যন্ত্রণাগুলো ক্রমশ মাথাচড়া দিয়ে উঠছে। শরীরের কথার কথা ভুলতেই বসেছে ছেলেটা। মেয়েরিমার পরের মুখাবয়ব মানসপটে ভাসমান। ছোট্ট একটা সুন্দর সুখের সংসার চেয়েছিল মেয়েটা, বেশি কিছু তো চায়নি। তবুও সেটা দিতেও যেন ব্যর্থ হলো হৃদিত। নিজের দেওয়া কথা রাখতে পারল না। চোখের কার্নিশ ভেসে পানি গড়িয়ে পড়ে। জীবনটা এমন হবে জানলে কখনোই ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিজের সাথে জড়াতো না। ইভান মির্জা আর চোখে সবটাই দেখে। এই প্রথমবারের মতো কোনো আসামিকে গ্রেপ্তার করে একটু শান্তি পাচ্ছেন না। মনের মাঝে তীব্র অশান্তি অনুভূত হচ্ছে। ওদিকে হসপিটালে বেডে শুয়ে একটু বাঁচার আশায়, একটা সুন্দর সংসারের আশায় মৃত্যুর সাথে প্রতি সেকেন্ড লড়ে যাওয়া মেয়েটা জানতেও পারল না তার বেঁচে থাকার সর্বশক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে ক্রমশ। ভালোবাসার মানুষটা তার থেকে দূরে, বহু দূরে চলে যাচ্ছে। ইচ্ছে থাকলেও ফেরার কোনো পথই হয়তো অবশিষ্ট রবে না। দুজনের শেষ দেখাটাও বোধহয় ভাগ্যে মিলবে না। প্রকৃতি আবারও প্রমাণ করে দিল মেহেরিমারা কখনো ভাগ্যবতী হয় না। মেহেরিমারা সবসময় ভাগ্য অভাগিনীই রয়ে যায়। মেহেরিমারা কেবলমাত্র ক্ষণিকের জন্য হাসে। জীবনের শেষ সঙ্গী একমাত্র কান্নাই হয়। গোধূলি লগ্ন। কিছুক্ষণ আগেই বৃষ্টি থেমেছে। প্রকৃতি সিক্ত, ঠান্ডা ঝিরিঝিরি মারুত বয়ে চলেছে। দূর আকাশে কালো মেঘের ঘটনা। দ্বিধা নিজের ফুলো রক্তিম চোখ নিয়ে তালুকদার মঞ্জিলের ছাদের একপাশে বসে আছে। মন মস্তিষ্ক বিক্ষিপ্ত, কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। হসপিটালের চার দেয়ালের মাঝে দম বন্ধ হয়ে আসছিল, তো একটু মাইন্ড রিফ্রেশের জন্য এই বাসায় এসেছে। এখানেও শান্তি মিলছে না। সবশেষে ছাদে নিজের ঘাঁটি বেঁধেছে। প্রকৃতির মাঝে নিজেকে খুইয়ে যদি একটু স্বস্তি মেলে। হাতে কৌশিকের রেখে যাওয়া সেই চিরকুটটা, দ্বিধা কাপা কাপা হাতে সেটা আবারও মেলে ধরে চোখের সামনে। বেবি গার্ল, আমার বেবি গার্ল, আজ থেকে তোমার মুক্তি। কৌশিক নামক পাপ থেকে তোমায় মুক্তি দিলাম। আমাদের মাঝে দূরত্ব আকাশসম। এই দূরত্ব কখনো মিটবার নয়, তবে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করলে ঠিকই তোমার পাশে পাবে। আমি তোমার আশেপাশেই ছিলাম, আছি এবং থাকবো। বাগানে ফোটা হাসনাহেনার মিষ্টি গন্ধে, ভোরের পাখিদের সুমধুর গুঞ্জনে, রাতের আকাশে নক্ষত্রের মেলায় কিংবা দিবাকরের উষ্ণ তাপমাত্রায় তোমার ক্লান্ত শরীরের বুক চিরে নির্গত হওয়া প্রতিটি দীর্ঘশ্বাসে আমাকে খুঁজে পাবে। এই ছোট্ট নিষ্পাপ তুমিটাকে রক্ষা করার সবটুকু দায়িত্ব আমার। আমি আমার দেওয়া কথা রাখবো বেবি গার্ল। নিচে একটা নম্বর লিখে চিরকুটের সমাপ্তি টানা হয়েছে। দ্বিধা চিরকুটটা বুকে জড়িয়ে ডুকরে কেঁদে ওঠে। চোখে ঘৃণা, তেজ, ভালোবাসার সংমিশ্রণে অব্যক্ত চাহনি প্রস্ফুটিত। সেভাবেই আওড়ায়। আপনাকে ফিরতেই হবে কৌশিক। নিজের পাপের বিনাশের জন্য হলেও আপনাকে ত্রিধার কাছেই ধরে দিতে হবে। আমি আপনার অপেক্ষায় রইব। সময়ের সাথে সাথে দ্বিধার কান্নার বেগ বাড়ে। অদূর থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে আসে। তবুও মেয়েটা ওঠে না, ঠায় বসে রয়। পৃথিবীর বুকে সন্ধ্যা নামে। আস্তে আস্তে আলোর দেখা রেখা মেলিন হয়ে অমানিসার কালো চাদরের নিচে ঢাকা পড়ে যায় সবটা। দ্বিধা একচিত্তে তাকিয়ে সবটা দেখে। উপলব্ধি করতে পারে ওর জীবনটা ঠিক এভাবেই অন্ধকারে অতল গহ্বরে তলিয়ে গেছে। চাইলেও আর আলোর দেখা মিলবে না। মেয়েটা মলিন হাসে। এলোমেলো পদযুগলে ছাদ থেকে নেমে যায়। হসপিটালে যেতে হবে। জীবন থেকে পেরিয়েছে একটা মাস।
ঝড়ের এক দমকা হওয়া লণ্ডভণ্ড করে দিয়ে গেছে সবটা। কিছু নিষ্পাপ ভালোবাসার মোড় ঘুরিয়ে দিয়েছে। জীবনগুলো বিষের মতো বিষাক্ত হয়ে উঠেছে। তিক্ততায় ছেয়েছে প্রকৃতি। রিদিতকে গত সপ্তাহে একবার কোর্টে তোলা হয়েছিল, চূড়ান্ত কোনো রায় দেওয়া হয়নি। আয়াজ শরীফ চৌধুরী নিজের ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করে থামিয়েছে, কিন্তু যেখানে আসামি নিজের মুখে নিজের সকল অপরাধ স্বীকার করেছে, সেখানে ওনারা আর কতটুকুই বা করতে পারবেন। যুবলীগ সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, ওনার স্ত্রীর ছেলে ফার্থ সহ যতগুলো খুন ছোট্ট জীবনে করেছে, সবগুলোর কথাই নির্দ্বিধায় স্বীকার করেছে রিদিত। ছেলেটা বোধহয় নিজের করা সব পাপের শাস্তি পেতে মুখিয়ে আছে। এত সহজেই ভুলে গেল নিজের অ্যানাবেলাকে। তাছাড়া পুরো দেশবাসী চায় মাতৃহত্যার দায়ে ছেলের ফাঁসি হোক। এক ছেলে কিভাবে পারে তার জন্মদাত্রী মাকে জবাই করতে? আমরা মানুষেরা সবসময় উপর দেখেই জাজ করি। একজন সন্তানের কাছে মা জান্নাত সমতুল্য, সেখানে একজন ছেলে নিজের জন্মদাত্রীকে জবাই করার মতো একটা নিকৃষ্ট কাজ কেনই বা করবে? দোষটা কার? এর পেছনে কারণ কি? এগুলো জানার কোনো তাড়া নেই কারোর মাঝে। তারা পড়ে আছে তাদের বিচার নিয়ে। আজ আবার দুপুর নাগাদ কোর্টে তোলা হবে রিদিতকে। আজকের রায় হবে চূড়ান্ত রায়। হতে পারে ছেলেটার মুক্তি, কিংবা যাবজ্জীবন কারাদণ্ড, কিংবা আজীবনের মুক্তি। সকাল 7টা। হসপিটালের 3rd ফ্লোরে মানুষের জটলা বেঁধেছে। 303 কেবিন জুড়ে চৌধুরী, শেখ ও তালুকদার পরিবারের সদস্যদের উপস্থিতি পরিলক্ষিত। সবাই একপাশে ছলছল চোখে দাঁড়িয়ে আছে। ঘর জুড়ে আয়নার টুকরো টুকরো অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। মেহেরিমার কান্নার করুণ সুরে ভারী হচ্ছে প্রকৃতি। বুক ভার হচ্ছে ক্ষণে ক্ষণে। 20 দিন আগেই মেয়েটার জ্ঞান ফিরেছে। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। নিজের কাজ নিজে করার মতো অবস্থায় আছে। এতগুলো দিন মেয়েটাকে এটা সেটা বুঝিয়ে রাখা হয়েছিল। রিদিতের বিষয়টা জানানোর সাহস কেউ পায়নি। বলেছে মেহেরিমার জ্ঞান ফেরার পর ওই দিন রাতেই দেশ ছেড়েছে। কাজের জন্য ফরেন কান্ট্রিতে আছে। ভীষণ কাজের চাপ, তাই সময় হচ্ছে না মেহেরিমার সাথে কথা বলার। রিদিত কল দেয়, কিন্তু মেহেরিমা নাকি তখন ঘুমিয়ে থাকে। এত বড় মিথ্যা বানার কথা মেহেরিমার বিশ্বাস হয়নি। পরিবারে এতটা স্বার্থপর কখনোই হতে পারে না। একটাবার অন্তত মেহেরিমার সাথে কথা বলতো। যার সম্পূর্ণ পৃথিবী অতি নগণ্য, মেহেরিমাকে ঘিরেই সেখানে এত বড় স্বার্থপরতা থাকতে পারে না। নিশ্চয়ই সবাই কিছু লোকাচ্ছে। শরীরের সাথে পেরে না ওঠায় সর্বক্ষণ শুধু ঘুমিয়ে কাটায় মেয়েটা। দিন শেষে অসুস্থতার নিচে চাপা পড়েছে এক বুক হাহাকার আর্তনাদ। ঘুম থেকে জাগলেই চোখ দুটো কাঙ্ক্ষিত মানুষটিকে খোঁজে, কিন্তু না, তার দেখা পাওয়া যায় না। আজ দীর্ঘ 20 দিন পরে ডাক্তারের অনুমতিতে আয়নায় নিজের মুখ দেখতেই মেয়েটার পুরো পৃথিবী থমকে গেছে। মস্তিষ্ক শূন্য, বিক্ষিপ্ত, এলোমেলো, গলায় কাটার মতো বিচ্ছে কান্নাগুলো। নিজের এই চেহারা মেনে নিতে পারছে না। মুখের বাম সাইড পুরো ঝলসে গেছে, চামড়া কুচকে কালো হয়ে গেছে। বাম সাইডের গলা সহ বাম হাত কোমরের একই অবস্থা। অবনী শেখের কোমর জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে মেয়েটা। কাঁদতে কাঁদতেই পরীর বাবাকে ডাকছে। তার নাম জপে চলেছে। তাকে যে ভীষণ প্রয়োজন মেহেরিমার। তার বিশ্বস্ত হাত দুটো একবার ধরতে চাই মেহেরিমা। ও নিজের সব হারিয়েছে, পরীর বাবাকে হারাতে পারবে না। তাহলে যে আর বাঁচতে পারবে না মেয়েটা। চেহারার জন্য পরীর বাবা কি ওকে ছেড়ে চলে গেছে? পরক্ষণে নিজের ভাবনায় নিজেই লজ্জা পায়। না না, ওর পরীর বাবা এমনটা করতে পারে না। পরীর বাবা ভালোবাসে তো তার মেহেরিমাকে নিজের থেকে অনেক বেশি। মেহেরিমা কাঁদতে কাঁদতে আওড়ায়, ও মা, আমার বুক জ্বলছে, আমি সহ্য করতে পারছি না। সব হারিয়েছি আমি, আমার সবকিছু নেই মা, আমার কিছু নেই মা, আমার চেহারা মা। হৃদয়স্পর্শী কান্নার বিপরীতে অবনী শেখ কিছুক্ষণ চুপ থাকেন। ভেতর থেকে কথা সাজিয়ে নেওয়ার প্রয়াস চালান, কিন্তু কেন যেন আজ সব তালগোল পাকিয়ে যাচ্ছে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, কাপা কাপা ওষ্ঠজোড়া নাড়িয়ে বলেন, কাঁদে না আমার সোনা মা, প্রাণে বেঁচে আছিস এটাই তো অনেক। আলহামদুলিল্লাহ পর। আল্লাহ চাইলে প্রাণটাও চলে যেতে পারতো, কিন্তু আল্লাহ একটা সুযোগ দিয়েছে তোকে, নতুন একটা জীবন দিয়েছে। হয়তোবা তোর পরীর জন্য তুই ওকে নিয়ে বাঁচবি, তুই লড়বি নিজের জন্য, পরীর জন্য। এত সহজে হাল ছেড়ে দিতে তোকে আমি শেখাইনি নীলাক্ষী। নারী মারূপে সবচেয়ে কোমল, আবার মারূপে সবচেয়ে ভয়ঙ্কর। নারী সন্তানের ভালোর জন্য সব করতে পারে। আর তাছাড়া সৌন্দর্য কি এমন মূল্যবান? সৌন্দর্য তো ক্ষণিকের জন্য স্থায়ী হয়। আমাকে দেখ, সেই কিশোরী আমি, আর এই আমিটা কি এক পরিবর্তন হয়েছি না? তাহলে কত সুন্দর সুন্দর মুখের মানুষ 3.5 হাত মাটির নিচে কবরে শুয়ে আছে। তাদের ও সৌন্দর্য কি দিয়ে হবে? ও সৌন্দর্য মূল্যহীন। জীবনের কাছে ওর সৌন্দর্য কিছুই না সোনা। তোর পরীর বাবা তোকে সব রূপেই ভালোবাসে, তার কাছে তোর ঊর্ধ্বে কিছুই নেই। তোর জ্ঞান ফেরার সংবাদ শুনতেই ছেলেটা বাচ্চাদের মতো কেঁদেছে আমার হাত দুটো ধরে। ভেঙে পড়ল তো চলবে না,
ভেঙে পড়লে তো চলবে না সোনা, তোর আগামী দিনগুলো আরো কঠিন হতে চলেছে। নিজেকে সেভাবেই তৈরি কর, তোর মা সব সময় তোর পাশে আছে। মেহেরিমা কান্নারত অবস্থায় অবনীশেখের দিকে তাকায়। মায়ের মুখনিসৃত কথাগুলো প্রতিবারের মতো এবারও মেহেরিমাকে ভেতর থেকে বেঁচে থাকার শক্তি যোগায়। কি অসাধারণ একজন নারী ওর মা। মানুষটার প্রতিটা কথা মেহেরিমাকে পুনরুজ্জীবিত করে। তীব্র খরায় পানির অভাবে নেতিয়ে পড়া অবনীশেখের ছোট্ট ফুলটা পুনরায় জীবিত হয়। হৃদিতের কথা স্মরণে আসতে মেহেরিমা কান্না বাড়ে। হাহাকার মিশ্রিত স্বরে জিজ্ঞাসা করে, ও মা, পরীর বাবা কোথায়? আমার ওনাকে প্রয়োজন মা। কথা দিয়েছিল সব সময় আমার পাশে থাকবে, তাহলে আজ আমাকে এই অবস্থায় ফেলে কোথায় আছে? তোমরা কি লুকাচ্ছ আমার থেকে? সত্যিটা বলো না মা। মেয়ের আহাজারিতে অবনীশেখের গাল বেয়ে পানি গড়িয়ে পড়ে। নিজেকে আর সামলাতে পারেন না, ডুকরে কেঁদে ওঠেন। এই জীবন আর বইতে পারছেন না, অসহনীয় ঠেকছে। তোর পরীর বাবা নেই, তোকে সর্বহারা করে প্রতিশোধ নিতে নিজের মাকে খুন করে জেলে আছে বিগত 1 মাস। আজ কোর্টে তোলা হবে তোর পরীর বাবাকে। তোর কেউ নেই। কথাটা শ্রবণেন্দ্রিয় পৌঁছাতেই মেহেরিমার কান্না থেমে যায়। চোখ জোড়া গোল গোল করে অবনীশেখের দিকে তাকিয়ে থাকে। চোখে মুখে অবিশ্বাস্যতার রেশ ছড়িয়েছে। যেন এমন কথা বিশ্বাস করতে পারছে না মেয়েটা। গলা বুক জ্বালা পড়া শুরু হয়। হাত উঠিয়ে গলা ডলে কয়েকবার, না জ্বালা কমে না, খিলখিলিয়ে হেসে ওঠে। আমার পরী বাবা ঠিক আছে তো? মিথ্যা বলো না মা। মজা করছো আমার সাথে তাই না মা? পরীর বাবা তো ফরেন কান্ট্রিতে আছে, কাজের জন্য গেছে তাই না? তুমিও না মা আজকাল বাচ্চাদের মতো মজা করতে শুরু করেছো। আমি মিথ্যা বলছি না, সবটা সত্যি। নিষ্পেষিত গলার স্বর অবনীশেখের। আখি জোড়ার বর্ষণ থামার নয়। মেহেরিমা কিছুক্ষণ এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে রয়। পরক্ষণেই তার ছেলের হাসি হাসে। আমার কেউ রইল না, কেউ কথা দিয়ে রাখলো না। পরীর বাবার সাথে দেখা করতে চাই মা, ওনাকে এর জবাব দিতে হবে। আমাকে কেন একা করে চলে গেল? আমার কি ভুল ছিল? আমি তো নির্দোষ মা, এই জীবন আমি বইতে পারবো না। ওনাকে ছাড়া আমি মরে যাব মা। কথা বলতে বলতে অবনীশেখকে ছেড়ে নিজের চুল খামছে ধরে মেহেরিমা। হাত পা ছড়ায় ছিটায় কাঁদে। নিজের কাঁচা পোড়া ক্ষততে আঘাত করে। হাত মুখ খামছে রক্ত বের করে ফেলে। অবনীশেখ একা হাতে সামলাতে পারছেন না। অন্যরা ভয়ে আছে, আসার সাহস করছে না। অদূরে দাঁড়িয়ে আছে আয়াস, উদাসীন দৃষ্টি নিবদ্ধ মেহেরিমার দিকে। মেহেরিমা অবনীশেখকে ধাক্কা দিয়ে সরিয়ে বেড থেকে নেমে যেয়ে ফ্লোরে বসে পড়ে। আয়াসের পা জোড়া ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ও ভাইয়া, আপনি মুখ ফিরিয়ে নেবেন না। পরীর বাবার সাথে দেখা করার একটা সুযোগ করে দিন। আপনার তো অনেক ক্ষমতা ভাইয়া, আমি ওনার সাথে দেখা করতে চাই। আপনি সাহায্য করুন ভাইয়া, আপনার পায়ে পড়ছি আমি ভাইয়া। আয়াস দ্রুত বসে মেহেরিমা থেকে পা জোড়া ছাড়িয়ে নেয়। হাত দুটো একা হাতের মুঠায় নিয়ে মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে দেয়, আশ্বস্ত করে বলে, ও চায় না ভাইয়া, ও আমাকে কাঁদাতে ভালোবাসে। আমার পরীর বাবা আমাকে নিঃস্ব করে দিল। লোকে বলে ভালোবাসা নাকি মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। তাহলে আমার ভালোবাসা আমাকে মৃত বানিয়ে দিল কেন? আমার ভালোবাসায় আস্তে আস্তে গলার স্বর মিয়ে আসে। ধীরে ধীরে ঢলে পড়ে আয়েশের বুকের উপর। আয়েশ দু হাতে আগলিয়ে নেয় অবচেতন মেহেরিমাকে। ততক্ষণে ডক্টর সহ নার্স ছুটে এসেছে কেবিনে। হৃদিত সচক্ষে নিজের অ্যানাবেলার এই অবস্থা দেখলে এতক্ষণে হয়তো এই হসপিটাল জ্বালিয়ে পড়ে নিঃশেষ করে দিত। ওর লিটল কিটিকে বড় ভালোবাসে কিনা, কিন্তু আফসোস আজ মেহেরিমার সকল আহাজারি বৃথা যায়। যার জন্য মেয়েটার এত আহাজারি সেই মানুষটা পর্যন্তই পৌঁছায় না। কিভাবে পৌঁছাবে? ভাগ্য যে দুজনকে যোজন যোজন করে দূরে সরিয়ে দিয়েছে। চাইলেও কি এই দূরত্ব মেটানো সম্ভব নয়? এই জীবনে হয়তো এই দূরত্ব মিটবে না। দিবাকরের অবস্থান মাথার উপর। মাত্রাতিরিক্ত গরমে অবস্থা শোচনীয়। ইট পাথরের শহর ঢাকায় বসবাসরত মানুষগুলোর। এক পশলা বৃষ্টির আশায় প্রহর গুণে প্রকৃতি, তবুও বৃষ্টির দেখা নেই। এই গরমের মাঝে শান্ত আজ মায়াকে নিয়ে হসপিটালে এসেছে। সেদিন আল্লাহর রহমতে গার্মেন্টসে কাজ হয়ে গেছিল, সেখানেই কর্মরত আছে এখন। বেতন খুব বেশি না, তবে তা দিয়ে দুজনের সংসার টানাপোড়েনের মধ্য দিয়ে ঠিক চলে যাবে। নাইমা আমার চেয়ে কানা মামা ভালো। এখন আস্তে ধীরে একটা ভালো চাকরির চেষ্টা করছে শান্ত। বাবা বড় ভাই সহ ইরানি কয়েক ব্যাগ ভর্তি খাবার নিয়ে কিছুদিন আগে এসেছিল ওদের দেখতে। একটার থেকেই ফিরে গেছে গ্রামে। ছেলের কষ্টে বাবা নামক মানুষটা খুব কেঁদেছিল। শান্ত কেবল অসহায় চোখে বাবার কান্না দেখেছিল। ভাগ্যের কাছে হেরে যাওয়া ছেলেটার কিছুই যে করার নেই। আজ অর্ধেক কাজ করে ছুটি নিয়েছে শান্ত। এতে আজকের বেতন হাফ পাবে। তাতে শান্ত রাহামারি কিছু যায় আসে না। ওর কাছে সবকিছুর ঊর্ধ্বে মায়াপরি। মায়ের শরীরটা গত রাত থেকে একটু খারাপ, বমি হচ্ছে শুধু। যা খাচ্ছে তাই পেট ঠেলে উঠে আসছে। মায়া আর অনাগত বাচ্চাকে নিয়ে শান্ত কোনো প্রকার রিস্ক নিতে চায় না।
তাই তো সব ফেলে হসপিটালে ছুটেছে, এখন বাসায় ফিরছে। ডক্টর জানিয়েছে তেমন বড় কোনো সমস্যা না, এটা প্রেগনেন্সির সময় এমনটা সচরাচর হয়ে থাকে। ডক্টরের মুখ থেকে সবটা শুনতে একটু স্থির হয়েছে শান্ত। মায়া বারবার না করলে এক প্রকার জোর করেই হসপিটালে এনেছে। ওর পাগলামিতে হাসে মায়া। আমার কথা তো শুনলেন না, এখন ডক্টর কি বলল? সেই তো আমি যা বলেছিলাম সেটাই। আপনার আর ওনার কথার মাঝে পার্থক্য আছে, আপনাকে নিয়ে নো কম্প্রোমাইজ। ও আচ্ছা, তাই নাকি? জি ম্যাডাম। ওদের দুজনের কথার মাঝে শান্ত দৃষ্টি স্থির হয়ে রাস্তার ওপর একটা ফার্মেসিতে দাঁড়িয়ে থাকা তাইফের দিকে। অগোছালোভাবে দাড়ি গোঁফ বড় হয়ে যাওয়া বন মানুষ টাইপ নতুন এক তাইফকে দেখতে শান্তর হাসি মুখটা মিলিয়ে যায় তৎক্ষণাৎ। মনটা খারাপ লাগায় ছেয়ে যায়। হৃদিতের সবটাই জানে, শুধু ও কেন, পুরো দেশবাসী জানে। মায়ের হাত ধরে রাস্তা পার হয়। মায়ের জিজ্ঞাসা করে, গেলে দেখতে পারবেন। শান্ত মায়াকে নিয়ে তাইফের পিছনে যেয়ে দাঁড়ায়। তাইফকে খেয়াল করতেই মায়ের বুকটা অদ্ভুত অনুভূতিতে মোচড় দিয়ে ওঠে। শরীরও কিঞ্চিত কাঁপে। মায়ের শরীরে কম্পন অনুভব করতেই ওর নরম হাতটা আরো শক্ত করে ধরে শান্ত। নীরবে নিবৃত্তে দিব্যি আশ্বাস দেয়। এই স্বল্প আশ্বাসটুকু পেতেই মায়ের অধর পল্লবে মৃদু হাসি ফুটে ওঠে। তাইফ দোকানে কিছু একটার বিল পে করছে। ওকে ডাকে শান্ত। আরে তাইফ না, কেমন আছো? পরিচিত কণ্ঠস্বর কর্ণগোচর হতে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় তাইফ। শান্তর হাসি খুশি মুখটা চক্ষুগোচর হতে ম্লান হাসে। মায়াকে খেয়াল করেনি তখনও। আল্লাহ রেখেছেন ভাই, আপনি কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ। রিজিত ভাইয়ের কি অবস্থা তাইফ? আল্লাহ ভরসা, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাচ্ছি। ভাবিকে সামলানো কষ্ট হয়ে গেছে। এতদিন এই সবের কিছুই জানতো না, আজ সকালে সবটা জেনেছে। তখন থেকে ভাবির অবস্থা ভালো না। আল্লাহ সহায় হোক আমাদের। তাইপ টাকা মিটিয়ে ওয়ালেটটা প্যান্টের ব্যাক সাইডে পকেটে রাখে। তো ভাই, কোনো কাজে এখানে এসেছেন নাকি? হ্যাঁ, তোমার ভাবিকে ডক্টর দেখাতে এসেছিলাম। বলতে পারো এখন এখানেই থাকা হয়। তাই পরবর্তী বাক্য শোনে না, ভাবি শব্দটাতে আটকে যায়। এতক্ষণে শান্তর পাশে দৃষ্টি ফেলে তাকায়। কালো বোরকা হিজাব পরিহিত মায়ের উজ্জ্বল নক্ষত্রের ন্যায় মুখাবয়বে নজর আসে। মায়া নিচের দিকে তাকিয়েছে। সামনে তাকানোর মতো সাহস নেই। মেয়েটা একটু ওয়েট গেইন করেছে, সৌন্দর্য কয়েকগুণ বেড়েছে। বিবাহিত একটা ভাব এসে গেছে। মুখের মৃদু হাসিটা মিলিয়ে যেতে চায়, কিন্তু তাইপ তা হতে দেয় না। সেভাবেই বলে, ভাবি অসুস্থ নাকি ভাই? হ্যাঁ গো, একটু অসুস্থই। গুড নিউজ আছে তাই, কাকা হতে চলেছো তোমরা, দোয়াই রেখো আমাদের। শান্তর হাস্যোজ্জ্বল কণ্ঠস্বর তাইফের মুখের হাসি প্রসারিত হয়। কয়েক সেকেন্ড চেয়ে থাকে মায়ের দিকে, অতঃপর শান্তর দিকে তাকিয়ে বলে, কংগ্রেস ব্রো, আমার দোয়ায় আপনারা সর্বক্ষণ আছেন। তাইফরা সবাইকে দোয়া দিতে খুব ভালো পারে। এটা একদম সত্য কথা বলেছো। শান্তকে কথা শেষ করতে না দিয়ে রিনরিনে আওয়াজে মায়া বলে, আমার শরীর খারাপ লাগছে, বাসায় চলুন। মায়ের মুখ থেকে কথাটা বেরোতেই বিচলিত হয়ে পড়ে শান্ত। একের পর এক প্রশ্ন ছুটতে থাকে। বেশি খারাপ লাগছে কোথায়? খারাপ লাগছে, বমি পাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আরেকবার যাবেন ডক্টরের কাছে? আচ্ছা দাঁড়ান, আমি পানি নিয়ে আসি, পানি খান। কথা শেষ করে দোকানে কর্মরত এক কর্মচারীকে বলে এক বোতল পানি নিয়ে মায়ের হাতে ধরিয়ে দেয়। ছেলেটার এক্সট্রা কেয়ারে না চাইতো মায়ের অধর পল্লবে হাসি ফুটে ওঠে। বোতলের ছিপি খুলে পানি খায়। ততক্ষণে দোকানদারের টাকা মিটিয়েছে শান্ত। আচ্ছা ভাই থাকো, তুমি তোমার ভাবিকে নিয়ে বাসায় যাই। অনেকক্ষণ এসেছি আমরা, একদিন এসো আমাদের গরিবের ঘরে। এখন আসি। ইনশাল্লাহ একদিন ভাবির হাতের রান্না খেতে যাব। তাইফের কথায় ওর পিঠে চাপড় মেরে বুকে জড়িয়ে নেয় শান্ত। সাবধানে থেকো, এই অধমের থেকে কোনো প্রকার সাহায্য লাগলে নিঃসংকোচে বলবে, কেমন? আচ্ছা ভাই। শান্ত মায়ের এক হাত ধরে ওখান থেকে প্রস্থান করে। ওদের যাওয়ার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে তাইফ। মায়া ঠিক সেই সময় পিছু ফিরে তাকায়। দুজনের দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। মায়া মুস্কি হাসে। তাইপও হেসে ইশারায় কনগ্রেটস জানায়। মেয়েটার মুখের হাসি চড়া হয়, দৃষ্টি ঘুরিয়ে নেয়। তাইপ ক্ষীণ হাসে। তাইফরা এভাবে ঠিক আছে। মাধবীলতাদের ভালোবাসা ব্যতীত সবকিছু তাইফদের জন্য হারাম। তাইফরা কেবলমাত্র ভালোবাসা দিতে জানে, ফিরতি ভালোবাসা পাওয়ার মতো ভাগ্য তাইফদের নেই। উল্টো ঘুরে বিপরীত দিকে হাঁটা ধরে। যুগ যুগ ধরে মাধবীরা ভাগ্যবতী প্রমাণিত হয়ে আসছে। তাইপদের ভালোবাসায় কোনো খাত থাকে না। তারপরে সর্বস্ব উজাড় করে ভালোবাসতে জানে। প্যান্ট হাতড়িয়ে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরিয়ে অধৈর্য যুগলের ফাঁকে রাখে তাইপ। এক টান দিয়ে মুক্ত বাতাসে ধোঁয়া ছেড়ে ভাঙা গলায় আনমনে গিয়ে ওঠে, না জানে কোই कैसी है ये जिंदगानी, जिंदगानी हमारी अधूरी কাহিনী। সূর্যের তীব্র দাবদাহ মাথায় নিয়ে কোর্টের সম্মুখে পাশাপাশি দাঁড়িয়েছে শার্লিনা ত্রিধা।
শালিনের তীক্ষ্ণ দৃষ্টি ত্রিধার শুকনো ফ্যাকাশে বদনে নিবিষ্ট। অপরদিকে ত্রিধা একচিত্তে ভূমির দিকে তাকিয়ে আছে। কৌশিককে মারতে চাও তুমি? মেরে দিলে কষ্ট পাবেন। তোমার প্রাণটা আমার হাতে যাবে। এত ভালোবাসা? নিজের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু কৌশিকা তো আপনাকে ভালোবাসে না। হোয়াট ইজ দ্য কৌশিকা, বাই দ্য ওয়ে? ও তোমাকে এমনটা বলেছে? জি বলেছে, একজন বিবাহিত পুরুষের ওপর নজর দেয়া পাপ। এমন পাপ আমি শতবার করতে আছি। এই বিয়ে মানো তুমি? আমার মানা না মানায় কি আসে যায়, বিয়ে তো বিয়েই। আপনি এত ভালো বাংলা কিভাবে বলেন? আমার মাম্মি একজন বাঙালি নারী, তাই একটা প্রশ্ন করি। করুন। তুমি কৌশিককে ভালোবাসো? ত্রিধারা কখনো কৌশিকদের ভালোবাসে না। এমন প্রশ্নে ত্রিধা দৃষ্টি তুলে পাশ ফিরে চায়। হাসে মেয়েটা। কম্পিত নিষ্প্রাণ কণ্ঠস্বর ত্রিধার। অকপটে কথাটা বলে মেয়েটা নিজেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। এত সহজে কথাটা বলে দিতে পারলো? সত্যি কি ত্রিধা চাইলো কৌশিকদের ভালোবাসতে পারে না? ভালোবাসে আবার পাপ পুণ্য আছে নাকি? তোমার গলার স্বর কাঁপছে ত্রিধা। মিথ্যা বলছো নাকি? আমার তো মনে হয় তুমি কৌশিককে ভালোবেসে ফেলেছো, কিন্তু তুমি তোমার অনুভূতি বুঝতে পারছো না, নতুবা দমিয়ে রাখতে চাইছো নিজের ভালোবাসাকে জেতাতে। এই কথার পরিপ্রেক্ষিতে ত্রিধা কোনো জবাব দেয় না। ওকে চুপ থাকতে দেখে শালিন ফের শুধায়, কৌশিক তোমাকে ভালোবাসে? এবারের প্রশ্নের উত্তরেও ত্রিধা কিছুক্ষণ চুপ রয়ে শুয়ে ওই উত্তপ্ত সুবিশাল আসমানে দৃষ্টি রেখে উদাসীন কণ্ঠে বলে, বাসলে বাসতেও পারে, কি জানি। কৌশিকরা নিজেদের যতটা হার্টলেস দেখায় ততটাও হয় না। ওকে মারতে হাত কাঁপবে না? কাঁপা উচিত। উচিত নয়। হয়তোবা। আমি এমনটা কখনোই হতে দেব না। আচ্ছা, একটা সত্যি শুনবে? বলুন। তৌসিফকে কৌশিক মারেনি, আয়রা চৌধুরী আর আব্রাহাম তালুকদার মেরেছে। এমন কথায় ত্রিধা চমকে শালিনের দিকে তাকায়। চোখ দুটোতে একাকার সম বিস্ময় তা লক্ষ্য করতে শালিন পুনরায় বলে, তৌসিফের মৃত্যুর প্রতিশোধ কৌশিক নিয়ে গেছে। আমি আর ঈশান সাহায্য করেছি ওকে। ভালোবাসায় অন্ধ আপনি, কিন্তু আমি তো এমন না। আমার কাছে পাপ পুণ্যের আলাদা ডেফিনেশন আছে। কথা শেষ করে শালিনকে রেখে অগোছালো পায়ে কোর্টের দিকে অগ্রসর হয় ত্রিধা। বুক কাঁপছে মেয়েটার। আজকে রায় দিবে। ভাইয়ের ভাগ্যে কি আছে? বোন সমতুল্য বান্ধবীর ভাগ্যটা খুলবে, নাকি সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে? সবটা নিজের চোখের সামনে কিভাবে দেখবে? ভাবনার মাঝে কৌশিকের কথা স্মরণ হতে চোখ মুখ কঠিন হয়ে ওঠে। নাকের পাটা ফুলে লালচে বর্ণ ধারণ করে। ওই মানুষটার জন্য আজ সবার এই অবস্থা। বাবার নির্দেশে নিজেকে কুলাঙ্গার বানিয়েছে, সাথে সব নষ্টের গোড়া ওই লোক। নিষ্পাপ প্রাণগুলো ঝরেছে ওনার জন্য। তৎক্ষণাৎ ত্রিধার ফোনে মেসেজ নোটিফিকেশন আসে। ও ফোনের স্ক্রিনে নজর রাখে। স্ক্রিনে জলজল করছে একটা আনসেভ বিদেশি নম্বর। ত্রিধা এক লাইনে ছোট্ট মেসেজটা পড়ে, আই এম কামিং বেবি গার্ল। ব্যাস, অমনি ওর অধৈর্য গলে রহস্যময় হাসি ফুটে ওঠে। মুখের হাসি বজায় রেখে কোটের ভেতরে প্রবেশ করে। অদূরে দাঁড়ানো শালিনের বুক চিরে পাঁজর কাঁপানো দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আই শয়ার, কৌশিকের দিকে হাত বাড়ালে তোমাকেও মরতে হবে। আমার ভালোবাসার জন্য আমি এমন ছোটখাটো 2-1টা পাপ অনায়াসেই করতে পারি। দুপুর 1:30। চারপাশ জুড়ে দম বন্ধকর পরিবেশ বিরাজমান। কোর্ট প্রাঙ্গণে জমেছে শত মানুষের জটলা। প্রকৃতির নৃশংসতার কাছে হেরেছে পবিত্র ভালোবাসা। একটা জীবন ঝরতে বসেছে। কিছুক্ষণ আগে হৃদিতের সর্বোচ্চ রায় দিয়ে আজকের বিচার সভার সমাপ্তি ঘটেছে। সামান্য শাস্তি স্বরূপ আজীবনের মুক্তি দেওয়া হয়েছে ছেলেটাকে। সত্যি কি সামান্য একটা জীবনের মূল্য আদৌ সামান্য হয়ে থাকে? আগামী মাসের 15 তারিখে ফাঁসির দিন অবধি নির্ধারিত করা হয়েছে। হৃদিতকে হাতকড়া পরিয়ে বাইরে আনা হয়। বিগত 3 দিন রিমান্ডে নেওয়া হয়েছিল ছেলেটাকে। দেহের সর্বত্র রক্ত জমে কালো হয়ে ফুলে আছে। মুখটা শুকনো ফ্যাকাশে, অধর জোড়া ফেটে শুষ্ক দেখাচ্ছে। দাড়ি চুল না কাটার দরুন অনেকটাই বেড়েছে। দেখতে বন মানুষের থেকে কোনো অংশে কম নয়। এলোমেলো পদযুগলে হেঁটে চলেছে হৃদিত। দিন দুনিয়ায় তার খেয়াল নেই। মন পড়ছে এনাবেলার জন্য। দুপাশে পুলিশ ঘিরে রেখেছে। আশেপাশে প্রেস মিডিয়া সহ বহু মানুষের আনাগোনা। আপাতত তাদের সাথে কথা বলতে কেউ ইচ্ছুক নয়। এক প্রকার ঠেলে ওই জনসমাগম থেকে হৃদিতকে বের করে আনা হয়। এসপি ইভান মির্জার জন্য গাড়ির নিকট অপেক্ষায় রয়। এদিকটায় সাধারণ জনগণের আশা নিষেধাজ্ঞা রয়েছে। হৃদিত ভূমির দিকে দৃষ্টি রেখে দাঁড়িয়ে আছে, নিষ্প্রাণ চাহনি। নিজের তৈরিকৃত নিষ্ঠুর দুনিয়ার আকাশকুসুম ভাবনায় মগ্ন। অকস্মাৎ দৃষ্টি তুলে রাস্তার ওপাশে তাকায়। ওর ধরিত্রী থমকায়। হৃদস্পন্দন বাড়ে। হৃৎপিণ্ড তীব্র ব্যথায় জর্জরিত হয়। বহু কাঙ্ক্ষিত নিজের ব্যক্তিগত নারীটিকে দেখতেই চোখ জোড়ায় জলের ভিড় জমায়। এক দৃষ্টে তাকিয়ে রয়।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার প্রহর পেরিয়ে আখি যুগলের তৃষ্ণা মিটল, নেত্র জোড়ায়, হৃদয় শীতল হয়। রাস্তার পাশে কালো বোরকা হিজাব পরিহিত মেহেরিমা দাঁড়িয়ে আছে, পাশেই তাইব দাঁড়ানো। মেয়েটার চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, তবুও নিজের অ্যানাবেলার উপস্থিতি ঠিক উপলব্ধি করতে পেরেছে হৃদিত। বাতাসে যেন নিজের ঘ্রাণ ছড়িয়েছে মেয়েটা। আর চেনাকে এমন কঠিন কাজ, যার স্থান হৃদয়ে, সে তো নিজেরই একটা অংশ। পবিত্র ভালোবাসার টান বোধহয় একেই বলে। মেহেরিমা টলমলে পায়ে দ্রুত সামনে অগ্রসর হয়। আশেপাশে খেয়াল না থাকায় অমনি চলন্ত একটা রিকশার সাথে ধাক্কা খেয়ে ছিটকে যে দিবাকরের মাত্রাতিরিক্ত তাপদাহে স্নায়ত পিচ ঢালা রাস্তায় পড়ে। নাসারণ্ড সহ হাতে পায়ে ব্যথা পায়। মেহেরিমা, অস্ফুট স্বরে নিজের সানসাইনকে ডেকে দৌড়াতে নিলেই হস্তজোড়ায় টান অনুভব করে হৃদিত। অসহায় চোখে নিজের হাত দুটোর দিকে তাকায়, পরক্ষণেই ওকে ধরে রাখা পুলিশ দুটোর দিকে তাকায়। ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! অ্যানাবেলার গায়ে একটা ফুলের টোকা অবধি লাগতে দেয়নি হৃদিত, অথচ আর চোখের সামনে ওকে আঘাত পেতে দেখছে, কিন্তু কিছুই করতে পারছে না। হাতে পায়ে শিকল পরানো, সব ক্ষমতা হারিয়েছে। এখন নিঃস্ব হৃদিত, নিজের বলতে কিছু নেই। বুকের মধ্যিখানে যত্নে রাখা হৃৎপিণ্ডে তীব্র রক্তক্ষরণ শুরু হয়। পৃথিবী ধ্বংস করে দেওয়ার মতো রাগ ওঠে মস্তিষ্কে। আখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে, তা যেন সাক্ষাৎ এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। ওই দৃষ্টিতে রিকশাওয়ালা মামার দিকে তাকিয়ে রয়। ততক্ষণে তাই পায়াস দৌড়ে যেয়ে মেহেরিমাকে ধরে তুলেছে। নাকে আঘাত পাওয়ায় রক্ত ঝরছে, মুখে বাঁধা নিকাবটা তাজা রক্তে স্নায়িত। মেহেরিমা একবার হাত উঠিয়ে নিকাবটা একটু সরিয়ে নাড়িয়ে নেয়। হাসকে রিকশা চালকের দিকে তেড়ে যেতে দেখে বাদসাধে। আয়েশার ত্বরান্বিত পদযুগল থেমে যায়, হৃদিতের দিকে তাকায়। দুই ভাই এশারা ইঙ্গিতে নিজেদের কথা সেরে নেয়। আয়েশার সামনে এগোয় না। রিকশা চালক মামা ক্ষমা চেয়ে প্রস্থান করে। মেহেরিমাকে ঘিরে গড়ে ওঠা ছোটখাটো ভিড়টা সহসা ভেঙে যায়। সবাই নিজেদের গন্তব্যস্থলে ছোটে। মেহেরিমা ভীষণ ব্যথা পেয়েছে, হাত পা ছিলে ছুলেও গেছে বোধহয়, খুব জ্বলছে। তবে সেদিকে বিশেষ পাত্তা দেয় না মেয়েটা। অটল পদযুগলে সামনে এগিয়ে যায়। সামনে যত এগোচ্ছে বুক কাঁপছে, শরীর অসাড় হয়ে আসছে। ঠিক হৃদিতের মুখোমুখি দাঁড়ায় মেহেরিমা। কিছুক্ষণ চেয়ে থেকে কাপা কাপা হাতে বড় বড় দাড়িগুলো ছুঁয়ে দেয়। পর মুহূর্তেই মুখের কাটা রক্ত জমাট বাঁধা জায়গাগুলোতে আলতোভাবে আঙুলে স্পর্শ করে। হৃদিতের চাহনি শিথিল, দুর্বদ্ধ। ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। আপনি কথা রাখেননি পরীর বাবা। হৃদিত কথা বলতে পারে না, অধৈর্যরা তিরতির করে কাঁপছে। কিছুক্ষণ পরে ছেলেটাকে একটু সময় দেয় মেহেরিমা। হৃদিতের বুক চিরে কাতর দীর্ঘশ্বাস নির্গত হয়। নিজেকে একটু গুছিয়ে নিয়ে ভাঙা শান্ত গম্ভীর স্বরে ছোট্ট করে বলে, আমি আমার দেয়া কথা রেখেছি। অতি পরিচিত কণ্ঠস্বরটা আজ বড় অপরিচিত লাগে মেহেরিমার নিকট। মানুষটা কি তবে একটু একটু করে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে? নিজের ভুলে আজ এই জায়গায় দাঁড়িয়ে আছে? তাহলে আবার কষ্ট কিসের মানুষটা? একটাবারও তো নিজের অ্যানাবেলার কথা ভাবলো না। ওনাকে ছাড়া যে একটা প্রাণ মরতে বসবে, ঝরে যাবে অকালে। ওনাকে ছাড়া যে নিঃশ্বাসটা নিতে কষ্ট হয় মেহেরিমার, সেখানে এই দীর্ঘ জীবন কিভাবে পার করবে? আমাকে আজীবনের জন্য একা ফেলে রেখে যাবেন এমন তো কখনো কথা দেননি আমাকে আপনি। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে হৃদয়ের শব্দ ভাণ্ডার শূন্য অনুভূত হয়। কি বলবে? এ যে বড় কঠিন প্রশ্ন। মেহেরিমা ডুকরে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে ওখানে বসে পড়ে। হৃদিতের পা দুটো আঁকড়ে ওই ধুলোবালির মধ্যেই বসে থাকে। আমি মরে যাব পরীর বাবা, আপনার প্রাণটা ভিক্ষা দিন আমায়। আমি ভিক্ষা চাইছি আপনাকে। আমার সাথে এত বড় অবিচার করবেন না। কেন করলেন এমন? শ্রেয়া চৌধুরীকে আইনের হাতে তুলে দিতেন, আইন ওনার ব্যবস্থা করতো। সবার পাপের শাস্তি আমাকে কেন দিচ্ছেন পরীর বাবা? মেহেরিমারা কি এতটাই ফেল না যে যখন চায় ব্যথা দিতে পারে? তৎক্ষণাৎ হৃদিতের পক্ষ থেকে জবাব ভেসে আসে, ওনাকে আইনের হাতে তুলে দিলে আবার আত্মার শান্তি মিলতো না। সারা জীবন তো সবার শান্তির কথা ভাবলাম, এবার না হয় নিজের মনের শান্তির কথা একটু ভাবি। মৃত্যু কখনো শান্তি দিতে পারে না। মৃত্যু সবকিছুর সমাধান নয় পরীর বাবা। মেহেরিমার কান্নার বেগ ক্রমশ বাড়ে। হৃদিত পা জোড়া ছাড়িয়ে ওর মুখোমুখি বসে ম্লান হেসে জিজ্ঞাসা করে, তোর এই জীবনের সবচেয়ে বড় আফসোস কি অ্যানাবেলা? আমাদের একটা সুখের সংসার হলো না পরীর বাবা। পরজন্ম যদি সত্যি থেকে থাকে, তাহলে সেই জন্মে তোর সকল আফসোস মিটিয়ে দেব আমি। আপাতত এই জন্মে আমায় মুক্তি দে। আমি পারবো না, এত বড় শাস্তি আমায় দেবেন না পরীর বাবা। কাঁদতে কাঁদতে হৃদিতের একটা হাত আঁকড়ে ধরে মেহেরিমা। প্রেষীর হৃদয়ভেদী কান্নার করুণ সুরে হৃদিতের শরীরের প্রতিটি শিরা উপশিরায় যন্ত্রণা অনুভূত হয়, যেন রক্তের পরিবর্তে সেথায় বিষ প্রবাহিত হচ্ছে।
ছোট্ট একটা জীবনে এত কাহিনী না ঘটলেও বোধহয় চলতো। সবটা জুড়ে কেবল না পাওয়ার হাহাকার। তৎক্ষণাৎ ওখানে আগমন ঘটে ইভান মির্জার। পরিচিত দুটো পা দেখতে মেহরিমা দৃষ্টি তুলে যায়, কিছু একটা ভাবে অত্যল্প। কান্না থামিয়ে ব্যস্ত হাতে চোখ দুটো মুছে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে উঠে দাঁড়ায়। হৃদি তো পরপর উঠে পড়ে। আমার হাজবেন্ড নির্দোষ, ওনাকে ছেড়ে দিন। অদমনীয় তেজি কণ্ঠস্বর মেহরিমার। সেকেন্ডে ওর রূপ বদলাতে হৃদিত বেশ খানিকটা অবাক হয়। অবশ্যটা মেহরিমার পুরনো একটা অভ্যাস। সম্ভব নয়। মেহরিমার মতো করে শক্ত কণ্ঠে বলে ইভান মির্জা। আমি এই রায় মানি না। আপনার মানা না মানাতে কিছু যায় আসে না মিসেস চৌধুরী। একজন নারীর সাথে উঁচু গলায় কথা বলছেন, সাহস অনেক বেশি। মেহরিমার এহনো কথায় পাশ থেকে একজন কনস্টেবল ধমকে ওঠে। এই মেয়ে, আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন ভুলে যাচ্ছেন নাকি? মেহরিমা ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকায়, চোখ দুটো ছোট ছোট করে ফেলে। আমার একটা বড় সমস্যা আছে জানেন। কি সমস্যা? কনস্টেবলের কণ্ঠে জানা তীব্র আগ্রহ। আমি রেগে গেলে মুখে থেকে হাত বেশি চলে। কথাটা শ্রবণ হতেই তবদা খেয়ে তাকিয়ে থাকেন কনস্টেবলটা। চোখ জোড়া অক্ষিকোট থেকে বেরিয়ে আসে রূপক্রম। এতটুকু একটা মেয়ে, এত তেজ। এতক্ষণে হৃদিতের মলিন মুখমণ্ডল কিঞ্চিত উজ্জ্বল দেখায়। বউ ওর ধানি লঙ্কা। হাবনি শেখকে মন থেকে আরেকটাবার স্যালুট জানায়। এখন ছেলেটা মরলেও শান্তিতে মরবে। রেনাবেলার নিজেকে রক্ষা করার মতো সাহসিকতা আছে। ঘাড় ঘুরিয়ে আয়েশের দিকে তাকায়, ইশারায় কনস্টেবলকে দেখিয়ে দেয়। আয়েশ আশ্বস্ত করে। দৃষ্টি ফিরিয়ে রক্তি মাখি জোড়া নিয়ে কনস্টেবলের দিকে চেয়ে থাকে হৃদিত। ওই আগুন দৃষ্টিতে বেচারা ঈষৎ ভয় পায়, ওখান থেকে সরে পড়ে। ইভান মির্জা হাসে। আপনার হাজবেন্ড নিজেই মুক্তি চায় না মিসেস চৌধুরী। আপনি হুদাই হাউকাউ করলে তো হবে না। সত্যি মুক্তি চায় না? না। আপনি চাইলে আমার হাজবেন্ডকেও ঠিক মুক্তি দিতে পারতেন, কিন্তু আপনি চাননি। বিশ্বাসঘাতকতা ঠিক আপনাদের রক্তে মিশে আছে। আপনার ধারণা ভুল। আমার হাজবেন্ডের মেডিকেল রিপোর্ট আপনার কাছে দেয়া হয়েছিল না? সেটা আপনি কোর্টে পেশ করেননি কেন? আপনার উপর ভরসা করে বসেছিল একটা পরিবার, অথচ আপনি শেষ মুহূর্তে পাল্টি খেলেন। সবকিছুই কি ব্যক্তিগত শত্রুতার জের ধরে? শেষের করা প্রশ্নে ইভানের কপালে দৃঢ় ভাঁজের সৃষ্টি হয়। কথার অর্থ উপলব্ধি করতেই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। ওনাকে একটু ভড়কাতে পেরে মেহরিমা পৈশাচিক আনন্দ পায়। ইভান মির্জা থমথমে কণ্ঠে বলে, আপনার হাজবেন্ডের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। মেহরিমা নিজের ডান হাতটা দেখায়। এই যে হাতটা দেখছেন না, এই হাত কিন্তু ভালো না। অতি সহজেই মানুষের জীবন থেকে মাথাটা আলাদা করার ক্ষমতা রাখে। একটু এগিয়ে যেয়ে হিসিয়ে বলে, সমস্যা নেই, আমার হাতে দ্বিতীয় খুনটা না হয় কারোর সবচেয়ে প্রিয় মানুষটাই হবে। আপনার স্বীকারোক্তি অনুযায়ী আমি এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করার ক্ষমতা রাখি মিসেস চৌধুরী। করুক তবে অ্যারেস্ট, দেখি আপনার ক্ষমতা। নিজের ভালো তো পাগলেও বোঝে। থ্রেট দিচ্ছেন? মেহরিমা শেখ কথায় নয় কাজে বিশ্বাসী। আপনার জায়গায় কিঞ্চিত মিস্টেক আছে মিসেস চৌধুরী। আমার সাতগুলোও কেউ নেই। সত্যিই নেই? ও না থাকলে বেঁচে গেলেন, কাউকে আর হারাতে হলো না। আমি মেহরিমা শেখ আমার হাজবেন্ডকে বাঁচাতে সব করতে পারি। এই পৃথিবীর সবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হলেও ওনাকে আমি নির্দোষ প্রমাণ করব। আমার লাশ বেরিয়ে ওনাকে ফাঁসির মঞ্চে উঠতে হবে। এবার না হয় মেহরিমার হাতে আরও একটা প্রাণ ঝরে যাক। কেউ একজন বুঝুক নিজের সবচেয়ে কাছের মানুষ হারানোর যন্ত্রণা ঠিক কতখানি। মেহরিমার ভাগ্যের ভাগিদার আরও একজন হোক। মেহরিমার এহেন কথায় ইভান মির্জার মনে সন্দেহের বীজ জন্মে। ভুরু যুগল কুচকে যায়। ওখান থেকে সরে এসে হৃদিতের মুখোমুখি দাঁড়িয়ে মুস্কি হাসে মেহরিমা। সাথে প্রতিবারের ন্যায় এবারও সিক্ত চোখ দুটো হাসে। সেই হাসি হৃদিত অনুভব করতে পারে। অ্যানাবেলার হাসিতে মনটা একটু ভালো হয়। আমি আপনার অপেক্ষায় রইব। আমাদের শীঘ্রই দেখা হবে পরীর বাবা। আপনাকে এত সহজে আমি হারাতে পারবো না। হয়তো এই রায় বদলাবে, নয়তো কারোর মন বদলাবে, কিন্তু আপনার মুক্তি হবেই। আমি মেহরিমা শেখ কথা দিচ্ছি আপনাকে, আমাদের পরীর মুখোমুখি দাঁড় করাবো আমি। বাচ্চাটা আপনাকে ভীষণ মিস করছে। এই অপেক্ষার প্রহর দ্রুত ফুরিয়ে যাক। নিজের কথা শেষ করে কিংকর্তব্য বিমূঢ় ইভান মির্জার দিকে এক ঝলক তাকায়। অতঃপর সামনের দিকে হাঁটা ধরে, উচ্চ শব্দে আওড়ায়, রুম নম্বর 205। নিজের সর্বোচ্চ নজরদারিতে রাখেন স্যার। ফাঁক ফকর দিয়ে কিছু ঢুকে পড়লে সমস্যা। একেবারে জায়গা মতো দংশন করে থামবে কিন্তু। কথাটা যার উদ্দেশ্যে বলা সে ঠিক বোঝে, আর তাতেই বুকের মাঝে ভয় জমা হয়।
এই নারীকে যতটা সহজ সরল অবলা ভেবেছিল আদৌতে তা তো নয়, উল্টো অনেক বড় খেলোয়াড়। অত গভীরে কিভাবে চলে গেল, যার খবর এই পৃথিবীর কেউ জানে না, যেটা লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে? সেই পর্যন্ত এই মেয়ে কিভাবে পৌঁছলো? মেয়েটাকে ছোট ভেবে হালকাভাবে নেওয়া একদম ঠিক হয়নি। দিকদিশা হারিয়ে বসে ইভান মির্জা। এই জন্যই বোধহয় বলে, ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে। তাইফ মেহরিমার সাথে যেতে নিলেই হাত উঠিয়ে থামিয়ে দেয় মেয়েটা। এখানেই থাকুন ভাইয়া, আমি একা চলে যেতে পারবো। তাইফ থেমে যায়। মেহরিমা আর একটাবারও পিছু ফিরে যায় না, সেভাবেই অদম্য পদযুগলে প্রস্থান করে। বেশি ভয় পাবেন না ইভান মির্জা, রেদিত চৌধুরীর ওয়াইফ তো, এতটুকু তেজ থাকা আবশ্যক। নিরামিষ কোনো কিছু রেদিত চৌধুরীর পছন্দ নয়। আপনার ওয়াইফ আমার সাথে নীরব যুদ্ধ ঘোষণা করে গেলেও মিস্টার চৌধুরী, তবে নিশ্চিত থাকেন জয় আমার হবে। আর যাই হোক, একজন অবহেলা নারীর কাছে হেরে যেতে পারি না। ইভান মির্জান হেসে বলে। হৃদিতের অধর বামপাশে কিঞ্চিত উঁচু হয়, বাঁকা হাসে, দাঁত দ্বারা অস্ত্র চেপে কিছুক্ষণ চুপ রয়। শেষটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। নারী কখনো ভালোবাসার খেলায় হারে না। আমিও চাই অবলা নারীর তেজস্বী রূপটা আপনার সচক্ষে দেখার সুযোগ হোক। ইভান মির্জা ভেতরে ভেতরে বেশ ভরকেছে, তবে তা প্রকাশ করতে অনিচ্ছুক। সম্মান খোয়াতে রাজি নন। হৃদিতের মুখমণ্ডলে এক দৃষ্টিতে কয়েক মিনিট তাকিয়ে থাকে। হয়তো হৃদিতকে একটুখানি বুঝতে চায়, তবে কতটুকু সার্থক হয় বোঝা দুষ্কর। পর মুহূর্তে একজন কনস্টেবলকে ডেকে ইশারায় হৃদিতকে গাড়িতে তুলতে বলে। গটগট পায়ে হেঁটে যায়, গাড়িতে উঠে বসে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারের বিশেষ একটা সেলে রাখা হয়, যেটাকে কন্ডেম সেল বলা হয়। কারাগারের অন্য সেলগুলোর থেকে এই সেলগুলোতে ভিন্নতা পরিলক্ষিত। থাকার জায়গা সহ আচরণবিধির অমানুষা জেকে ধরেছে নিস্তব্ধ রাতের পরিবেশ। ইভান মির্জা এসেছে হৃদিতের সাথে দেখা করতে। ঘড়ির কাটার স্থান 10-এর ঘরে। যদিও এটা নিয়ম বহির্ভূত, তবুও টাকা থাকলে সবই সম্ভব। সেখানে এই কেসের দায়িত্বে আছে ইভান মির্জা নিজেই। কারাগারের সামনে সুবিশাল ফাঁকা জায়গা, পাশাপাশি দাঁড়ানো দুজন সুদর্শন পুরুষ। দুজনের দাঁড়ানোতেই তাদের নিজস্ব সত্তা প্রকাশ পাচ্ছে। আদমনীয় নির্ভীক মুখের আদল, নীরবতায় মোড়ানো পরিবেশ। ইভান মির্জা ওনার গম্ভীর কণ্ঠে ভেঙে দেয়, প্রশ্ন ছড়ে হৃদিতের উদ্দেশ্যে। সেদিন রাতে পেন ড্রাইভ আপনি পাঠিয়েছিলেন মিস্টার চৌধুরী? হৃদিতের দৃষ্টি দূর আকাশে নিবদ্ধ, পাশ ফিরে চায় না, ওভাবেই জবাব দেয়। যদি বলি না, বিশ্বাস করবেন? প্রশ্নই আসে না, কারণ ওটা আপনিই পাঠিয়েছিলেন। সবটা জেনে আবার জিজ্ঞাসা করার লজিকটা ঠিক বুঝলাম না। এটা কি আপনাদের ধর্ম? তা বলতে পারেন, পুলিশদের বহু ধর্ম আছে। শীঘ্রই আরো নতুন একটা ধর্মের সাথে পরিচিত হবেন। আচ্ছা, অপেক্ষায় রইলাম। হৃদিত চৌধুরীর কাছে এইসব হাতের ময়লা। আপনি আমার বিষয়ে সকল অজানা তথ্য কিভাবে কালেক্ট করেছেন? এর প্রশ্নে হৃদিত দৃষ্টিচ্যুত হয়। ইভান মির্জার দিকে তাকিয়ে হাসে। এতক্ষণে লাইনে এসেছেন। এই একটা প্রশ্ন করতে এত কাহিনী? ডিরেক্ট প্রশ্ন করলেই তো পারতেন। উত্তর দেন। ইচ্ছুক নই। আপনি এত সহজে বলবেন না, তাই না? প্রয়োজন দেখছি না। আচ্ছা, আপনার মুখ থেকে আপনার শেখানো পদ্ধতি সবটা বের করবো আমি। আরে আরে, আমি তো দেখছি জ্ঞানী মানুষ হয়ে গেছি। আজকাল এসপিরাও আমার থেকে শেখে। ইসরে, এত দুর্দিন চলছে পুলিশ কর্মকর্তাদের। আপনার বড়াই আমি ভেঙে দেব চৌধুরী। পারবেন না। আমার ঘরওয়ালির কাছে হাঁটতে হবে আপনাকে। আমাদের পরবর্তী সাক্ষাতে আমি বীরের বেশে থাকব, আর আপনি আমার দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতাটুকু হারাবেন। হয়তো রায় বদলাবে না, কিন্তু আপনার মন ঠিক বদলাবে। দিন শেষে আমরা সবাই কোনো না কোনো এক জায়গায় ভীষণ অসহায়। আমাদের দুর্বলতা একটা মানুষকে ঘিরে থেকেই থাকে। হৃদিতের কথা ইভান মির্জা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকায়। চন্দ্রের মৃদু আলোয় ঝলমল করছে শানিত ফ্যাকাশে বদন। কথাগুলো চরম সত্য। সত্যি আমরা একটা নির্দিষ্ট মানুষের কাছে সবচেয়ে বেশি অসহায়, আর ঝড় ঝাপটা সবটা আসে ঠিক ওই মানুষটার উপর দিয়েই। ইভান মির্জা ক্লান্ত শ্বাস ফেলে। আপনি আপনার ওয়াইফকে হেল্প করছেন, তাই না? আরে বাস শালা, আমাকে এই 4 দেয়ালের মাঝে দীর্ঘ 1 মাস যাবত বন্দি করে রেখেছেন, আবার 3 দিন থেরাপিও দিয়েছেন। কোন মুখে কতটা বললেন দেখি আপনার সেই চাঁদ মুখখানা? হৃদিতের মস্করাতে হতভম্ব ইভান মির্জা। এই রসকসীন মানুষটা এমন কথাও বলতে পারে তো ওনার জানা ছিল না। সবটাই অপ্রত্যাশিত যেন হেসে ফেলে। এই মুখেই বললাম। যাই হোক,
এতদিনে আপনার একটা কথা আমার ভালো লাগলো। আপনি অনেক লাকি মিস্টার চৌধুরী। আপনার ওয়াইফ ভীষণ সাহসী একজন নারী। হৃদিতের মুখের হাসি প্রসারিত হয়। ও সত্যি অনেক বেশি লাকি। মুখে এমন কথা বললেও মনে মনে নতুন শখ কষতে থাকে ইভান মির্জা। হয়তো নব্য কোনো চাল দেবে। একজন নারীর কাছে কিছুতেই হারতে পারে না ইভান মির্জা। পাশে দাঁড়ানো মানুষটা ছলচাতুরি হৃদিত বোধহয় বুঝল। তা নয়তো কি। ত্রিধা তালুকদার মঞ্জিলের কৌশিকের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নিবদ্ধ অম্বরের রাজত্ব চালানো শশীর পানে। এক দৃষ্টিতে সেদিকে চেয়ে নিজের জীবনের হিসাব নিকাশ মেলাতে ব্যস্ত। মাঝে মধ্যে মৃদুমন্দ গতিতে বয়ে চলা প্রভাঞ্জন আলগোছে জীর্ণ কায়া ছুঁয়ে দিচ্ছে। আকস্মাৎ ফোনের ভাইব্রেশনের শব্দে তিতার ভাবনায় ভাটা পড়ে। দৃষ্টি ঘুরিয়ে পাশেই চেয়ারের উপর অযত্নে ফেলে রাখা ফোনটার দিকে তাকায়। পরিচিত একটা বিদেশি একটা নম্বর চক্ষুগোচর হতেই ফোনটা উঠিয়ে নেয়। পরপরই রিসিভ করে কানে ধরে। ওপাশে নীরবতা বিরাজমান। ত্রিধা নিজেও চুপ রায়। সময় পেরায় ভেসে আসে সে চিরচেনা গলার স্বর। বেবি গার্ল, কেমন আছো? যেমন রেখে গিয়েছেন। প্রেমিকের মৃত্যুর শোক কাটেনি? এই শোক কাটে না, আমৃত্যু বই বেড়াতে হয়। ওপাশ থেকে জবাব আসে না। এহনো কাঠখোট্টার জবাবে মানুষটা কষ্ট পেল নাকি পেতেও পারে। তবে তাতে ত্রিধার কিছু আসে যায় না। খুব একটা গুরুত্ব দিল না বিষয়টাকে। নিজে থেকে জিজ্ঞাসা করলো, কবে আসছেন দেশে? আমার দম বন্ধ লাগে এখানে। ফোনের ওপাশ থেকে মৃদু হাসির শব্দ ভাসমান হয়। বুকে বুলেট ছুটতে এত তাড়াতাড়ি বেবি গার্ল প্রেমিকের মৃত্যুর শোধ নিতে হাজবেন্ডের বুকে বুলেট ছড়ার এই কাহিনী বোধহয় এই প্রথম ঘটবে ইতিহাসের পাতায় ডার্লিং। ত্রিধা চমকায়, জবাব দিতে পারে না। সময় নিয়ে কৌশিক আবারও বলে। এবার গলাটা কেমন যেন অসহায় শোনায়। ছোট্ট জীবনে হারিয়েছি অনেক কিছু, অথচ প্রাপ্তির খাতায় তেমন কিছু যোগ করতে পারিনি। কৌশিকদের প্রাপ্তির খাতা কেবল শূন্যই থাকে বেবি গার্ল। সেই শূন্যতা সহস্রগুণ বাড়াতেই বোধ হয় অপ্রাপ্তির জীবনে ত্রিধাদের আগমন ঘটে। ত্রিধা কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। বুকটা যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ওঠে। নিজের অজান্তেই মনটা ডাইভার্ট হয়ে বসে। সেভাবেই বলে, আপনার প্রাপ্তির খাতা পূর্ণ হোক। আপনি তো তসিবকে মারেননি কৌশিকা। তাতে কি হয়েছে? তোমাকে তো রোজ মারছি। নিজের মৃত্যুর প্রতিশোধ না হয় নিজেই নিয়ে নিও। তবে আমার হাতে কিছু কাজ আছে, সেগুলো শেষ না করা অবধি আমি তোমার কাছে সমর্পণ করছি না বেবি গার্ল। আজকাল মনে হচ্ছে তোমার দেওয়া অভিশাপগুলো আমার উপর লেগে গেছে। শালা, মাঝে মাঝে একটু ভালো অভিশাপও তো দিতে পারো। ছোট্ট একটা জীবন, একজনের আর কত খারাপ চাইবে বেবি গার্ল? শেষের লাইনগুলো বেশ কৌতুক মিশ্রিত গলায় বলে কৌশিক। ত্রিধার খুব করে বলতে মন চাইল, আপনি সমর্পণ কেন করবেন কৌশিকা? এভাবে ঘৃণা থেকেও তো ভালোবাসার জন্ম হয়। রোজ এভাবে কত শত ভালোবাসার জন্ম হয় এই কনক্রিটের শহরে। আমি না হয় একটাবার চেষ্টা করেই দেখি। পর মুহূর্তেই মানুষপটে নিজের পরিবারের দুর্দশার চিত্র ভাসে। নিষ্পাপ পরিসহ মেহেরিমার অসহায় মুখটা ভেসে ওঠে। নারী সত্তাটা মাথাচাড়া দিয়ে ওঠে ক্রমশ। মন মস্তিষ্কের তুমুল যুদ্ধে জয়ী হয় মস্তিষ্ক। হেরে যায় মন নামক মূল্যবান বস্তু, যা এখন তুচ্ছ ত্রিধার নিকট। পাপ তার বাপকেও ছাড়ে না। আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। আপনার পাপের বোঝা অনেক ভারী কৌশিকা। সময় থাকতে যদি নিজেকে শুধরে নিতেন তাহলে আজ এমন দিন দেখতে হতো না। দুটো পরিবার বেঁচে যেত। আগে আপনার আলিশান বাড়ি পাহারা দিত আপনাদের গার্ড, আর এখন পাহারা দেয় পুলিশ কর্মকর্তারা। তারা আপনার অপেক্ষায় প্রহর গুনছে। এইভাবে কতদিন বাঁচতে পারবেন? যতদিন আমি চাইবো বেবি গার্ল। যতদিন আমি চাইবো। আমার উপর দখলদারি তো খাটাতে চাও ডার্লিং? না, আমি কেবল সত্যটা তুলে ধরলাম। তৎক্ষণাৎ ওপাশ থেকে কাচের কিছু ভাঙা আর বিকট শব্দ ভাসিয়ে আসে। ত্রিধা ক্ষীণ হাসে। ছেলেটার কণ্ঠস্বর স্বাভাবিক, অথচ ওদিকে ঘূর্ণিঝড় বয়ে চলেছে। কল ডিসকানেক্ট হয়ে যায়। মেয়েটা গাল ভেঙে কেঁদে দেয়। ব্যালকনির গ্রিল ধরে ওখানেই বসে পড়ে। নীরবে চোখে জল ছড়ায়। কাঁদতে কাঁদতেই আওড়ায়, দ্রুত ফুরিয়ে যাক এই জীবন, যে এই জীবনে ভালোবাসার দোটানায় ভুগতে হয়। সময় চলমান। মাঝে তড়িৎ গতিতে কেটেছে 20টা দিন। চৌধুরীদের জীবন ছোটাছুটির উপর চলমান। এক সেকেন্ড কারো জীবনের স্বস্তি নেই। আজকাল মেহেরিমার মুখের দিকে তাকানো যায় না। শরীর শুকিয়ে ওজন 38 কেজিতে নেমেছে। 5 ফিট 3.5 উচ্চতার মেয়েটাকে বড় অদ্ভুত দেখায়। শীর্ণ জীর্ণ কায়া ফ্যাকাশে, যেন দীর্ঘদিন রক্তশূন্যতায় ভুগছে। তপ্ত দ্বীপ্রহর। দিবাকর মাথার উপর বসে সানানন্দে তাপ বিলিয়ে চলেছে। ব্যবসা গরমে নাজেহাল জনজীবন। মেহেরিমা রাস্তার একপাশে ঘেঁষে একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে। শরীরে সব সময়ের মতো বোরকা, হিজাব, নিকাব জড়ানো। শরীর ঘেমে তার সাথে এটে সেটে গেছে পরিধেয় কাপড়। কপালে ফোটা ফোটা ঘাম দৃশ্যমান।
ওর দৃষ্টি নিবদ্ধ মাথার উপর বড় বড় অক্ষরে লেখাগুলোর উপর। মেন্টাল অ্যাসাইলাম বিগত 20 দিন থেকে লোকচক্ষুর অন্তরালে মেহেরিমা যাতায়াত এই স্থানে। সুদীর্ঘ এক ক্লান্ত শ্বাস ফেলে অটল পদযুগলের সামনে এগিয়ে যায়। কারো থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। আপাতত সবাই মেহেরিমার পরিচিত। এক প্রকার ক্ষমতার বহিঃপ্রকাশ করা হয়েছে এখানে। সোজা নাক বরাবর হেঁটে চেয়ে পশ্চিম দিকে মোড় নিয়ে দুটো সেলের পর 3 নম্বর সেলের সামনে যেয়ে দাঁড়ায়। মেহেরিমাকে দেখতেই আধপুরনো সফেদ রঙা শাড়ি পরিহিত এক মধ্যবয়স্ক নারী হাসে, দ্রুত পায়ে সামনে এগিয়ে আসে, ফকফকা দাঁতগুলো দেখিয়ে বলে, এসেছো মা তুমি? তোমার অপেক্ষায় ছিলাম আমি। আসতে তো আমাকে হতো এসেছো আম্মু। আজ আমায় মুক্তি দিবে তো মা? অবশ্যই, আপনাকে মুক্তি দিতেই আমার এখানে আসা। আপনার ছেলের সাথে আমার যে অনেক হিসাব বাকি আছে সেজো আম্মু। ছেলের কথা শ্রবণ হতেই ভদ্রমহিলার চোখমুখ কঠিন হয়ে ওঠে। দাঁতে দাঁত পিষে চিবিয়ে চিবিয়ে বলে, মেরে দাও তো ওই জানোয়ারকে। ওর বাবার রক্ত পেয়েছে। ও আমার কষ্ট বোঝে না মা। এই পাগলদের মাঝে আমায় একা রেখে গেছে। বছরের পর বছর আমি এখানে পচে গলে মরছি। আমি আছি সেজো আম্মু, আপনার কষ্টগুলো খুব করে বুঝি, তাই তো আপনাকে মুক্তি দিব আজ। মেহেরিমার কথায় ভদ্রমহিলার আনন্দ খুশিতে ঝলমলি ওঠে, যেন অপ্রত্যাশিত কিছু পেয়েছেন আজ। মেহেরিমা নিকাবের আড়ালেই বাঁকা হাসে। এবার কোথায় যাবে ইভান মির্জা? নিজের বিছানা চালে নিজেই ফেসেছে। যাকে চৌধুরীর হাত থেকে বাঁচাতে লোকচক্ষুর আড়ালে রেখেছে, তার সাথেই তো দূরত্ব বাড়িয়ে দিয়েছে মেহেরিমা। জীবনে বেঁচে থাকা শেষ সম্বল মাকে নিজের কাছে রাখতে নিশ্চয়ই আসবে। মায়ের নিকট নিজেকে সঠিক প্রমাণ করার জন্য হলেও তো মেহেরিমার শরণাপন্ন হতে হবে। তারপর মেহেরিমা নিজের কার্য হাসিল করেই ছাড়বে। আজকের দিনটা এই সময় আছে ওর হাতে। নিজের ভালোবাসাকে বাঁচাতে একটু নতুন রূপ দেখাতেই পারে মেহেরিমা। এতে লাভ বই কি, ক্ষতি নেই। আপনি বসুন, আমি সব ফর্মালিটিস পূরণ করে আসছি। সব গুছিয়ে রেখেছেন তো আগেই? রেখেছি মা। মেহেরিমা মাথা নাড়িয়ে আচ্ছা বুঝিয়ে ওখান থেকে প্রস্থান করে ম্যানেজারের রুমে যায়। মেহেরিমাকে দেখতে ম্যানেজার দ্রুত উঠে দাঁড়িয়ে সালাম দেয়। মেহেরিমাও মনে মনে জবাব দেয়। অতঃপর কোনো কথা ছাড়াই ম্যানেজার একটা খাতা এবং কলম এগিয়ে দেয়। এখানটায় একটা সাইন করো ম্যাম। মেহেরিমা সাইন করতে নিয়ে এক নজর চোখ বোলায় ভদ্রমহিলার পরিচয়ের দিকে। সুস্মিতা মির্জা, ওয়াইফ অব ইশরাক মির্জা অ্যান্ড মাদার অব ইভান মির্জা। অতপর সময় ব্যয় না করে অধরে কুটিল হাসি ঝুলিয়ে সাইন করে দেয়। ঘড়ির কাটার অবস্থান দুটোর ঘরে। একটা লেকের পাড়ে বৃক্ষের ছায়াতলায় সবুজে মোড়ানো ঘাসের উপর মেহেরিমা এবং সুস্মিতা মির্জা পাশাপাশি বসা। দুজন ওখান থেকে বেরিয়ে এখানে ঘাটে গেড়েছে। সুস্মিতা মির্জা শরীরে নতুন শাড়ি জড়িয়েছেন, যেটা আজ দুপুরে মেহেরিমা কিনে নিয়ে গিয়েছিল। দুজনের দৃষ্টি নিবদ্ধ লোকের নীলাভ স্বচ্ছ পানিতে। মেহেরিমা এতক্ষণে সবটা বিস্তারিত বলেছে। ছেলের প্রতিশোধ পরায়ণ সত্ত্বায় বেশ অবাক হয়েছেন সুস্মিতা মির্জা। ম্লান হাসেন। ভালোবেসে তোমার চাচা শ্বশুর আয়মানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। যখন জেনেছিলাম আয়মান আমার সাথে চিট করেছে, তখন আমি খুব অসহায় ছিলাম আমার আইভানকে নিয়ে। আইভান আমার বড় ছেলে। ওই সময় আমার কোথাও যাওয়ার রাস্তা ছিল না। মুখ খুশে পড়েছিলাম ওর কাছে। একদিন বেধর মার খেয়ে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ছেলেকে নিয়ে ওর বাসা থেকে বেরিয়ে যেয়ে বাবার বাসায় উঠেছিলাম। বিশ্বাস করো, পরদিন সকালে ওর মৃত্যুর খবর পেয়ে সবচেয়ে বেশি আমি খুশি হয়েছিলাম। ওদের মতো জানোয়ারদের মৃত্যুই হলো একমাত্র শাস্তি। নারী ছেলে খেলা কিংবা ভোগের বস্তু নয়। নারী হচ্ছে অগ্নি, যাকে নিয়ে খেললে মৃত্যু নিশ্চিত। নারীকে অবমাননা করে কখনো কেউ বড় হতে পারেনি। ওর মৃত্যুর পরে আমি আমার বড় ছেলেকে নিয়ে বহু বছর একা কাটিয়েছিলাম। ভালোবাসাতে ভয় পেতাম, সংসার জীবন ভয় পেতাম। তবে আইভানের বাবার শূন্যতা পূরণ করতে ওর পছন্দের একজন আঙ্কেলের সাথে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমি। আমার কলিগ ছিল ইশরাক। আমার ছোট ছেলে ইভান মির্জা আমার দ্বিতীয় পক্ষের। কিন্তু ওই যে ভাগ্য, ওটা আমার সাথে আবারও প্রতারণা করে বসে। কার অ্যাক্সিডেন্টে আমার হাজব্যান্ড সহ আইভানকে হারিয়ে ফেলি আমি। তখন ইভান অনার্সে অধ্যয়নরত। তার কয়েক মাস পর থেকেই আমার জায়গা হয়েছিল ওই মানসিক হাসপাতালে। আমার ছেলে আমার কষ্ট বোঝেনি, তবে আমার অতীত ইভান জানে, আর সেটার প্রতিশোধ নিতে চৌধুরীর সাথে সাথে জীবন মৃত্যুর খেলায় মেতেছে। গুটি হিসেবে রিদিত বাবাকে ব্যবহার করেছে প্রতিনিয়ত। আমি ভালোবাসা হারানোর কষ্ট বুঝি মা। আমিও ভালোবাসার খেলায় হেরে যাওয়া সর্বহারা এক নারী।
একদমে দীর্ঘ এক কাহিনী বলে থামেন সুস্মিতা মির্জা। দৃষ্টি ঘুরিয়ে নির্লিপ্ত মেহেরিমার দিকে তাকায়। হাতটা বাড়িয়ে মেয়েটার রোগা হাত দুটো ছুঁয়ে দেয়। মেহেরিমা পাশ ফিরে চায়। উনি মুস্কি হাসেন। আমি আছি তোমার পাশে মা। আমার ছেলের বিরুদ্ধে যে হয়েও তোমার ভালোবাসার পক্ষে থাকবো আমি। আমার ছেলেকে জিততে দিব না। পবিত্র ভালোবাসা উপরে আর কিচ্ছু নেই। মেহেরিমা কিছু বলে না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে রায়। চোখ জোড়ায় জলেরা ভিড় জমায়। তবে মেহেরিমার কঠিন সত্তার কাছে হেরে বর্ষণ নামাতে ব্যর্থ হয়। আপনার এই ঋণ আমার প্রাণ দিয়েও পরিশোধ করতে পারবো না সে জন্ম। তবে আপনি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার মনের সর্বোচ্চ স্থানে থাকবেন। আমি আজীবন কৃতজ্ঞ থাকবো আপনার নিকট। সুস্মিতা মির্জা ফিক করে হেসে দেন। আরে পাগলি মেয়ে, আমি তোমার পর নাকি? আমি তোমার আপনজন। তুমি না ভাবলেও আমি ভাবি। এই 20 দিনে আমার আত্মার সাথে মিশে গেছো তুমি। মেহুমা, তুমি আমার মেয়ের সমতুল্য। তোমার জন্য এতটুকু আমি অনায়াসেই করতে পারি। মেহেরিমা জাপটে জড়িয়ে ধরে ওনাকে। উনি স্নেহের পরশে মাথায় হাত বুলিয়ে দেন, যেন নীরবে আশ্বাস দিচ্ছেন যা হওয়ার সবটা ভালো হবে। মধ্যরাত, গোল থালার মতো চাঁদ উঠেছে আসমানে। আকাশে ভরা জ্যোৎস্না। চারদিক থেকে ভেসে আসছে কুকুরের ক্ষুধার্ত ডাক। নীরবতায় মোড়ানো সর্বরীর পরিবেশে বড্ড আঘাত ঘটাচ্ছে ওই তীব্র শব্দগুলো। তিধা বেশ বিরক্ত মুখে ব্যালকনিতে বসে আছে। ধ্যান জ্ঞান শূন্য অনুভূত হচ্ছে ওর। কি করবে না করবে ভেবে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। পাশে দাঁড়িয়ে আছে বহু কাঙ্ক্ষিত পুরুষটি। আজ রাতে ঘন্টাখানেক আগে দেশে ফিরেছে কৌশিক। 20 মিনিট হতে চললো বাসার পেছন দিক থেকে ব্যালকনি দিয়ে এই রুমে এসেছে। সামনের দিক পুলিশ কর্তৃক ঘেরাও করে রাখা। দ্বিধার মাঝে কোনো হেলদোল না দেখে নিজ থেকেই কথা বলার চেষ্টা করে কৌশিক। আজকাল মেয়েটা বড্ড বাজেভাবে মস্তিষ্কে জেঁকে বসেছে। ওকে ছাড়া কৌশিক যেন কিছুই ভাবতে পারে না। তাই তো সব কাজ ফেলে ছুটে এসেছে মেয়েটাকে নিজ চোখে একটাবার দেখতে। ছোট্ট করে তাকে।